অস্মোলজি পড়ানো লাগে। এই যে অ্যালডোস্টেরন একটা হরমোন, অ্যালডোস্টেরন হরমোনের কাজ কি জানো? এই যে ইয়েগুলা সোডিয়াম, তারপর পটাশিয়াম, এগুলার রিটেনশন। মানে খনিজ লবণ শোষণ করা। অ্যালডোস্টেরনের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে সোডিয়াম রিঅ্যাবজর্পশন করা, পটাশিয়াম সিক্রেশন করা। ওকে, তাহলে এর হলো সোডিয়ামটাকে রিঅ্যাবজর্পশন করার কথা ছিল। অ্যালডোস্টেরন নর্মাল যদি আসতো তাহলে সে অ্যালডোস্টেরন এসে সোডিয়ামকে রিঅ্যাবজর্পশন করে ব্লাডে ব্যাক করা নিয়ে আসতো। অ্যালডোস্টেরন কমে গেছে, অ্যালডোস্টেরন কমে গেলে যে ডিজিজটা হয় সেটার নাম হচ্ছে অ্যাডমিসেস ডিজিজ। ওকে, এটা তুমি ফিজিওলজিতে ডিটেলস করবা, আমি জাস্ট তোমাদেরকে আইডিয়া দিয়ে দিলাম। অ্যালডোস্টেরন এই যে হরমোনটা কোন ধরনের হরমোন বলো, কোথা থেকে আসে? একটু পারার কথা। মিনারেল ও কর্টেক্স থেকে। অ্যাড্রেনাল গ্ল্যান্ড, অ্যাড্রিনাল কর্টেক্স থেকে আসে। এটা মিনারেল হচ্ছে কর্টিকয়েড। মিনারেলো কর্টিকয়েড। নাম শুনে কি মনে হয় এটা কি ধরনের হরমোন? মিনারেল ব্যালেন্স হ্যাঁ, ওই ঠিক তো করে। মিনারেল ব্যালেন্স মেইনটেইন করতেছে। এই যে দেখো সোডিয়াম, সোডিয়াম স্টেরয়েড। পটাশিয়াম এরা তো মিনারেলস, তাই না? মিনারেলস প্যারাট, মিনারেলো কর্টিকয়েড। অ্যালডোস্টেরনটা হচ্ছে তোমার স্টেরয়েড হরমোন, স্টেরয়েড। স্টেরয়েড হরমোন, তাই তো? এই যে এই জিনিসগুলো একটু লিঙ্ক করবা তোমরা, তাহলে তোমাদের দু একটা স্টেরয়েড হরমোনের নাম বলতে বললে তোমরা তখন আকাশ থেকে পড়ো। বা হচ্ছে যে স্টেরয়েডের সরি আমাদের কোলেস্টেরলের কিছু ফাংশন বলো, তখন তোমরা আকাশ থেকে পড়ো। কেন আকাশ থেকে পড়বা? এই কোলেস্টেরল যদি তোমার না থাকে, তুমি কেমনে এই স্টেরয়েড হরমোন গুলোকে তুমি কেমনে সিনথেসিস করবা? তোমার বডির যে সেক্স হরমোন অ্যাজ ওয়েল অ্যাজ এই যে ইম্পর্টেন্ট জিনিস গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড, অল দিজ আর স্টেরয়েড হরমোন। তাহলে এই স্টেরয়েড হরমোন তৈরি করতে গেলে তো তোমার কি লাগবে? কোলেস্টেরল লাগবে না? আচ্ছা দেখো, এই যে অ্যালডোস্টেরন ডেফিসিয়েন্সি, অ্যালডোস্টেরন কমে গেছে, অ্যালডোস্টেরন যদি কমে যায় তাহলে অ্যালডোস্টেরন যে কাজ, এই কে কথা বলে? অফ করো। অ্যালডোস্টেরন যদি কারো ডেফিসিয়েন্সি হয় তাহলে অ্যালডোস্টেরন যে কাজটা করতেছিল সেই কাজটা আর করতে পারবে না। বোঝা গেছে? অ্যালডোস্টেরন কাজ করতেছিল সোডিয়াম রিঅ্যাবজর্পশন করতেছিল, সোডিয়াম রিঅ্যাবজর্পশন করবে না। সোডিয়াম যদি রিঅ্যাবজর্পশন না করে তাহলে সোডিয়াম ইউরিনের সাথে বের হয়ে যাবে। সোডিয়াম তো যাওয়ার সময় একা যাবে না, তার সাথে সে কিছু ওয়াটার, এই যে ওয়াটারকেও সাথে নিয়ে যাবে। কিন্তু কি হবে, তোমার এখানে সোডিয়ামের লসটা অনেক বেশি হবে ওয়াটারের চেয়ে। বুঝতে পেরেছো? এটা হলো কন্ডিশন। বোঝা গেছে? তোমরা কি বুঝতে পারছো কিনা? এটা একটু রেসপন্স করো। এই জিনিসগুলো কিন্তু না বুঝলে পরীক্ষায় যে গুলা ফেলবা। তাহলে এই হাইপোটনিক, হাইপোভলিউমিয়া, তাহলে দেখো সোডিয়াম তোমার বেশি লস হলো ওয়াটারের চেয়ে। ওয়াটারের চেয়ে যখন সোডিয়াম বেশি লস হলো তাহলে কি হাইপোটনিক, হাইপোভলিউমিয়া হবে না? ওয়াটার তো লস হচ্ছে, তাই তো? ওয়াটার লস হচ্ছে বলেই আমি এটাকে হাইপোভলিউমিয়া নাম দিলাম বা ভলিউম কন্ট্রাকশন নাম দিলাম। আর হাইপোটনিক কেন বলতেছি? বিকজ আমার সোডিয়াম লস হয়ে গেল, সেই কারণে এটার নাম হয়ে গেল হাইপোটনিক। তাহলে হাইপোটনিক, হাইপোভলিউমিয়া। দেখো এখানে তাহলে আমার যখন লস হচ্ছিল তখন লস্ট ফ্লুইডে আমার সোডিয়াম বেশি ছিল না? রেসপন্স করবা প্লিজ, রেসপন্স করো। লস ইয়েস হচ্ছে, ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, তাহলে লস, সেই জন্য আমি বলেছি যে হাইপারটনিক লস অফ সোডিয়াম। মিলতেছে কিনা জিনিসগুলো? অঙ্কের মতো একটু মিলায় নাও। সোডিয়ামের লস বেশি হলো এখানে, ওয়াটার ইজ সোডিয়াম, সেই জন্য হাইপারটনিক। যে ফ্লুইডটা তোমার বডি থেকে লস হয়ে গেল সে কিন্তু হাইপারটনিক ছিল। হাইপারটনিক ছিল বলেই তোমার রিমেইনিং যে ফ্লুইড সেটা হাইপোটনিক হয়ে গেল, হাইপোটনিক, হাইপোভলিক। এখন দেখো সেরাম, এই যে এই ইকুয়েশনটা আমি তোমাদেরকে সবসময় মনে রাখতে বলেছি, যে এই ইকুয়েশনটা মনে রাখলে তোমাদের এখন সেরাম সোডিয়াম কনসেন্ট্রেশনের কি অবস্থা হবে। আমরা জানি যে সেরাম সোডিয়াম কনসেন্ট্রেশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টোটাল বডি সোডিয়াম কনসেন্ট্রেশন। এখন দেখো টোটাল বডি সোডিয়াম কনসেন্ট্রেশন তো বেশি কমলো, ওয়াটারের চেয়ে বেশি কমলো না? ওয়াটার এক ওয়াটার একটা স্টেপ যদি কমে থাকে তাহলে টোটাল বডি সোডিয়াম কনসেন্ট্রেশন দুইটা স্টেপ কমেছে, দুইটা দাগ দিয়ে বুঝাইছে এখানে। তাহলে তো তোমার কি হলো, কমে গেল। তাহলে তোমার এক্সট্রা সেলুলার ফ্লুইড ভলিউমের কি অবস্থা হবে? দেখো এই যে কমে ইসিএফ যাবে। যে, হ্যাঁ কমে যাবে না? এক্সট্রা সেলুলার ফ্লুইড ভলিউম তো তোমার ডিপ্লিশন হবে, কমে যাবে। তারপরে ইসিএফ কমে গেছে, কিন্তু ইসিএফ এর নরমাল যে ভলিউমটা ছিল, এদিকে আমরা জানি যে এক্স অ্যাক্সিস দিয়ে আমরা ভলিউম ইন্ডিকেট করি আর ওয়াই অ্যাক্সিস দিয়ে আমরা প্লাজমা অসমোলারিটি ইন্ডিকেট করি। তাহলে এই এক্স অ্যাক্সিসে দেখো ইসিএফ ভলিউম কিন্তু কন্ট্রাক্টেড হয়ে গেছে, ছোট হয়ে গেছে, কমে গেছে। তাহলে ইসিএফ ভলিউম ডেপ্লিশন হয়ে গেছে। আর সোডিয়ামের ক্ষেত্রে কি হয়েছে? টোটাল বডি সোডিয়াম এটা কিন্তু ডিক্রিজ করেছে। এই যে দেখো উপরের এইটা দেখলে বোঝা যাবে এটা কন্ট্রাক্টেড হয়ে গেছে, মানে কমে গেছে। তাহলে তোমার সেরাম সোডিয়াম কমে গেল, প্লাজমা অসমোলারিটি কমে গেল। যদি প্লাজমার অসমোলারিটি কমে যায় তার মানে যদি হাইপোটনিক হয়ে যায়,
তখন কি হবে, এখানে তো সলিউটের পরিমাণ কম, আর এই আইসিএফ তে সলিউটের পরিমাণ ঠিক আছে, ওটার তো কোনো চেঞ্জ হয়নি, তাহলে ওয়াটারের অসমোসিস হবে না আইসিএফ এর দিকে? তোমরাই তো বলবা, এটা তোমরা তাড়াতাড়ি করে জি বলবা। ম্যাম। হ্যাঁ, তাহলে বলতেছো না কেন, চুপচাপ বসে আছো কেন, বলো। তাহলে ওয়াটারের অসমোসিস হবে কোথা থেকে কোথায় হবে? ইসিএফ থেকে থেকে আইসিএফ। আইসিএফ এর দিকে হবে। তাহলে আইসিএফ এর কি দশা হবে? মানে ওই সেল আইসিএফ আইসিএফ হাইপোটনিক হয়ে যাবে। আইসিএফ হাইপোটনিক হয়ে যাবে, তার সাথে সাথে কি হবে, এক্সপ্যান্ড করবে না? দেখো জি ম্যাম। এর কিন্তু এক্সপ্যান্ড করে ভলিউম গেছে, ভলিউম ভলিউম এক্সপ্যান্ড করবে। এক্সপ্যান্ড করে গেছে, তার মানে কি এটাই হচ্ছে সেই সেল সুয়েলিং, এটাই হচ্ছে সেল সুয়েলিং। হ্যাঁ, সেল সুয়েল করবে, সুয়েল করে কিন্তু আলটিমেটলি সেল বার্স্ট হয়ে যায়। আচ্ছা, আমার মনে হয় এটা তোমরা বুঝতে পেরেছো। এইবার চলো আমরা ওই যে বললাম যে ব্রড হিডিং এ এই কতদিন আমরা পার্টলি করেছিলাম হাইপোভলিউমিক ডিজঅর্ডার, আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে হাইপারভলিউমিক ডিজঅর্ডার বা এক্সট্রাসেলুলার ফ্লুইড ভলিউম এক্সপ্যানশন। এতক্ষণ করেছিলাম হচ্ছে কন্ট্রাকশন, এবার এক্সপ্যানশন বা ওভার হাইড্রেশন, যেটাই বলো না কেন। এই ছেলে পেলে তোমরা কনফিউজড হয়ে যেও না, মানে এই টার্মিনোলজি আমি অনেকগুলো টার্ম এই জন্য নিয়ে এসেছি। তোমার থাকতে পারে হাইপার ভলিউমিক ডিজঅর্ডার, অথবা থাকতে পারে ইসিএফ ভলিউম এক্সপানশন, অথবা থাকতে পারে ইসিএফ ভলিউম ওভার হাইড্রেশন। যে নামেই ডাকুক না কেন, জিনিস সেম। একজন মানুষের অনেকগুলো নাম থাকে না, যেমন এই যে আমি এখানে দেখতে পাচ্ছি ইফাত আমান অত্রি, ইফাত আমান অত্রি, এই যে দেখো তিনটা নাম, ইফাত বলে ডাকলেও ওকেই বুঝাবে, আমান বললেও অবশ্য আমরা ইফাত আমান বললেও ওকেই বুঝাবো, আর অত্রি বললে তো ওকে বুঝাবোই। তো সেই একে তুমি যে নামেই ডাকো না কেন, তো একই জিনিস, বুঝতে পেরেছো? কারণ তোমরা একটু নাম চেঞ্জ করে দিলেই তোমরা আর তখন কেমন কনফিউজড হয়ে যাও, এই নামগুলোর সাথে পরিচিত হয়ে যাও। কখন হবে ওইটা, যেহেতু আমরা লুজ করেছিলাম, যখন আমরা ফ্লুইড অথবা সোডিয়াম ক্লোরাইড লুজ করলাম, তখন কিন্তু আমার কি হয়েছিল, ইসিএফ ভলিউম কন্ট্রাকশন হয়েছিল বা হাইপোভলিউমিক ডিজঅর্ডার হয়েছিল। এখন যে কোনো কারণেই যদি তুমি সল্ট অথবা ওয়াটার গেইন করো, তাহলে তখন তোমার কি অবস্থা হবে, রেসপন্স করো। ভলিউম বেড়ে যাবে, হাইপারভলিউম। ভলিউম বেড়ে যাবে, হাইপারভলিউমিক ডিজঅর্ডার, এটাই হচ্ছে হাইপারভলিউমিক। তাহলে এই হাইপোভলিউমিক ডিজঅর্ডারেরও যেমন তার রিমেইনিং ফ্লুইডের স্ট্যাটাস, অসমোটিক স্ট্যাটাস কেমন ছিল, সেই অনুযায়ী আমরা 3 ভাগে ভাগ করেছিলাম, একেও এখন আবার আমরা 3 ভাগে ভাগ করব। ঠিক আছে, রাজি আছো একে 3 ভাগে ভাগ করতে? তাহলে চলো 3 ভাগে ভাগ করে দেখি, ডিসেকশন করে দেখি কি অবস্থা। চলো, আইসোটোনিক ভলিউম এক্সপ্যানশন হলে কি প্রবলেম হবে, কি হবে বলো, তোমরা বলো, আমি কেন বলবো, তোমরা বলো। কিন্তু তো ওইটার উল্টাটা, রিভার্সটা, প্লাজমার সমান, মানে প্লাজমার মতো, মানে ভলিউম যেটা রিটেনশন, মানে ভলিউম যেটা বাড়বে সেটার টনিসিটি ম্যাডাম প্লাজমার মতোই হবে। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা হচ্ছে তোমার আইসোটনিক ভলিউম এক্সপ্যানশন, মানে যে যতটুকু আমি ওর ফ্লুইড দিলাম, ওর বডিকে যতটুকু ফ্লুইড দিলাম, সেই ফ্লুইডটার অসমোলারিটি আর ওর প্লাজমার অসমোলারিটি সেম, কিন্তু এখানে কি হচ্ছে, গেইন করতেছে। একটা কথা মনে রাখবা, যেখানে যেখানে দেখবে এরকম গেইন করলো, তো গেইন যদি করে তাহলেই কিন্তু আমার কি হয়ে যাবে, এখানে ভলিউম এক্সপ্যানশন হয়ে যাবে। গেইন করা মানে হচ্ছে যে ভলিউমটা এক্সপ্যান্ড করে যাওয়া বা হাইপার ভলিউমে হয়ে যাওয়া। তাহলে আমার আইসোটনিক হাইপার ভলিউমে হয়ে যাবে বা আইসোটনিক হাইপার ভলিউম এক্সপ্যানশন করবে। আমি এখানে কি করছি, এই যে দেখো, এই যে ইকুয়েশনটা আবার তোমরা দেখো, এই যে একই সমান দুইটা সমান করেছে, সেই জন্য আলটিমেটলি এটা 0 হয়ে যাবে বলে সোডিয়ামের কোনো চেঞ্জ হবে না, নর্মোন্যাট্রিমিক থাকবে। বাট আমি তো ওয়াটার নিচ্ছি, ওয়াটার ইনটেক করছি, ফ্লুইড তো আমার বেড়ে গেছে, তাই না? এই জন্য কিন্তু আমার ভলিউম এক্সপ্যান্ড করবে। এই ছবিটা দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো এখানে কিন্তু অসমোলারিটির কোনো চেঞ্জ হয়নি, শুধুমাত্র এক্সট্রাসেলুলার ফ্লুইডের ভলিউমটা বেড়ে গেছে, কারণ আমি যে ভলিউমটা তার ভিতরে দিয়েছি সেইটার অসমোলারিটি এবং প্লাজমার অসমোলারিটি সেম। আইসোটনিক হাইপার ভলিউম বা ভলিউম এক্সপেনশন, এখানে তাহলে ইসিএফ এক্সট্রাসেলুলার ফ্লুইড ভলিউম ওভারলোড হবে। সোডিয়াম কিন্তু যে আমি একটু আগে বললাম, সোডিয়াম কোনো চেঞ্জ হবে না, যেহেতু দুইটাই সমান বাড়ছে। সেরাম অসমোলারিটি যদি নরমাল থাকে, তাহলে কি আর ইসিএফ আইসিএফ এ কোনো চেঞ্জ হবে, ফ্লুইড শিফট হবে না ম্যাম, ফ্লুইড শিফট হবে না। জোরে বলো, কনফিডেন্টলি বলো, এরকম ভিউ করে কথা বলছি। যে জিনিস ভালো করে বুঝে পড়বা, শোনো, যখন বুঝে পড়বা
তখন ভাইবা বোর্ডে যে দেখবা যে তোমার কনফিডেন্স লেভেল কত হাই থাকবে। আর যখন তুমি না বুঝে পড়বা তখন দেখবে এরকম বিড়ালের মধ্যে খালি মেয়ে মুখ করতে থাকবা। সেজন্য বুঝে পড়বা, বুঝে পড়লে তুমি কাউকে তো তোমার পরোয়া করার দরকার নাই, তুমি প্রয়োজন হলে আমার সাথে ঝগড়া লাগাই দিবা ভাইবা বোর্ডে, ম্যাডাম এটা আমি খুব ভালো করে জানি, জানো অনেক নম্বর বইয়ের অভাব আমার টেস্ট তুলে নিয়ে আসা, আপনাকে আমি এখনই দেখাই দিচ্ছি। কারণ আমারও তো ভুল হইতে পারে, আমার যে বড় বড় টিচার, আমার যে স্যার, তাদেরও ভুল হতে পারে। সেই জন্য যেটা করবা ভালো করে বুঝে শুনে করবা। আচ্ছা, আইসোটোনিক ভলিউম এক্সপ্যানশনটা সাধারণত তোমাদের কি মনে হয় না যে আইসোটোনিক ভলিউম এক্সপ্যানশন এটাও ফিজিশিয়ান ইনডিউসড? তুমি কারো মনে করো নর্মাল স্যালাইন লাগাইতে ঘুম দিলা একটা, আর প্রচুর মানে দিয়ে রেখে দিছো আল্লাহর হস্তে, কোনো খোঁজ খবর নাই ওর কয় ফোঁটা মানে একটা তো ইয়ে আছে, তোমাদেরকে তো ইয়ে করতে হয় যখন এরকম ভলিউম রিপ্লেসমেন্ট করতে হয়, ভলিউম রিপ্লেসমেন্ট থেরাপি যেটা, সেখানে কিন্তু ক্যালকুলেশন করে নিতে হয়। ওই যে সেই জন্যই তোমাদেরকে পড়ালাম ভলিউম মানে কার উপরে ডিপেন্ড করে একটা মানুষের বডি ওয়েট, সেটা হচ্ছে এজ, সেক্স আর একটা বডি ওয়েট, এই সবকিছু মেজার করতে হয়, করে তারপরে তুমি পার মিনিটে তাকে কতটুকু দিবা, এগুলো ক্যালকুলেশন, প্রত্যেকটা জিনিসেরই একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলায় ফেলে ক্যালকুলেশন করে ততটুকু তোমাকে দিতে হবে। তুমি তোমার ইচ্ছা মতো একদম বাড়াই দিয়ে টাপাটাপ মেরে দিলা যে যত ইচ্ছা তত স্যালাইন চলে যাক, নর্মাল স্যালাইন, এটা করা যাবে না, করা যাবে না, এটা করলে সার্কুলেটরি ওভারলোড হয়ে যাবে। হ্যাঁ, তো এইটাও সাধারণত কি হয়, অ্যাড্রোজেনিক হয়, মানে ফিজিশিয়ান ইনডিউসড, ফিজিশিয়ানরা এই ভুলটা করে। অনেক সময় দেখা যায় যে এই ইয়ে চালাই দিয়ে তুমি ফেসবুক নিয়ে বসে আছো, তোমার সিস্টারকে বলছো যে আপনি একটু দেখেন, ওই বেটা ঘুমায় গেছে, তো সমানে নর্মাল স্যালাইন চলতে থাকলেও চলতে চলতে আলটিমেটলি অনেক বেশি হয়ে গেল, সার্কুলেটরি ওভারলোড হয়ে গেল। এখানে ট্রিটমেন্ট একটাই, সেটা হলো যে তুমি সল্টে, যেহেতু তুমি সল্ট এবং ওয়াটারই দুটাই সমান সমান দিচ্ছ, এটাকে রেস্ট্রিক্ট করে দিতে হবে, অথবা তুমি আরেকটা কাজ করতে পারো, ডায়োটিক্স ইউজ করতে পারো, বাট মিস ইউজ করা যাবে না, প্রপার ডায়োটিক্স ইউজ করতে হবে। ডায়োটিক্স ইউজ করতে তাহলে হচ্ছে তুমি সোডিয়াম ক্লোরাইড কিছুটা বের করে দিলা, ওর সাথে ওয়াটারকেও বের করে দিলা, সমান সমান বের করে দিলা, তোমার তাহলে এই আইসোটোনিক ভলিউম এক্সপ্যানশনটা কি হয়ে গেল, রেগুলেট হয়ে গেল। এবার আসো হাইপারটনিক হাইপার ভলিউম, নাম শুনে কি মনে হয় এখানে কি ঘটনা ঘটবে? এখানে টনিসিটি প্লাজমা টনিসিটির চেয়ে বেশি। এখানে হ্যাঁ, এইখানে যে রিমেইনিং যে ফ্লুইডটা, সেইটার টনিসিটিটা বা অসমোলারিটিটা প্লাজমা অসমোলারিটির চেয়ে বেশি তুমি যে ফ্লুইডটা দিচ্ছ। তাহলে হাইপারটনিক ফ্লুইড গেইন মানে যে ফ্লুইডটা আমি গেইন করলাম, এখানে গেইন মানে যে আমি তোমাদের একটু আগে বললাম যে গেইন মানেই হলো তোমার হাইপার ভলিউমিয়া হওয়া অথবা ভলিউম এক্সপ্যানশন করা, তাহলে তুমি তো গেইন করলা ফ্লুইড, এবং কি ধরনের ফ্লুইড গেইন করলা, সেটা হচ্ছে হাইপারটনিক ফ্লুইড গেইন করেছে, মানে ওর অসমোলারিটি প্লাজমা অসমোলারিটির চেয়ে বেশি, তাহলে তো তোমার অবশ্যই দুটা জিনিসই বাড়বে, তাই না? কি বলো, তোমার এই আইসিএফ ইসিএফ দুটোই বাড়বে না, সেটা আইসিএফ এর কথা পরে আসো, আগে আমরা কিন্তু ইসিএফ নিয়ে কথা বলতেছি এখন, ইসিএফ এর কথা আগে আসো। তোমার ইসিএফ এ তো তুমি দিচ্ছ, তোমার যে ভলিউমটা তুমি অ্যাড করতেছো সেটা কিন্তু তোমার ইসিএফ অ্যাড করতেছো, আইসিএফ তো পরে যাবে, পরে সে শিফট করবে। ইসিএফ এ তাহলে প্রথমে এক্সপ্যান্ড করলো, এই এক্সপ্যান্ড করলো বলেই কিন্তু আমরা এটাকে বললাম হাইপার ভলিউমিয়া, হাইপার ভলিউমিয়া বা ভলিউম এক্সপ্যানশন করলো, তার সাথে সাথে কি, তার সাথে সাথে তো তুমি ইয়েও দিয়েছো, সোডিয়াম ক্লোরাইডও ছিল। এই যে দেখো, এটা দেখো, এটা দেখে বোঝা যাবে, সেটা হলো এই যে আমি কি করেছি, টোটাল আমার টোটাল সোডিয়াম গেইনটা টোটাল ওয়াটার গেইনের চেয়ে বেশি হয়ে গেছে, তাহলে এখানে আমার অসমোলারিটিও বেড়ে গেছে, আবার এদিকে আমার কি বেড়ে গেছে, ভলিউমও বেড়ে গেছে, দুই দিকে বেড়ে গেছে। এটা বুঝতে পেরেছো তো নাকি? আচ্ছা, তাহলে এখন আসো, এখন এইটার ইফেক্ট হিসেবে, এইটার সাইড ইফেক্ট হিসেবে এইখানে তো তোমার প্লাজমা অসমোলারিটি বেশি, তাই তো? তখন কি হবে, তখন শিফট হবে কোথা থেকে কোথায়, ওয়াটারের অসমোসিস কোথা থেকে কোথায়, আইসিএফ টু ইসিএফ। আইসিএফ টু ইসিএফ। এখানে কেন হবে, কারণ ইসিএফ এর অসমোলারিটি বেশি, ইসিএফ এর অসমোলারিটি বেশি, সেজন্য আইসিএফ থেকে। এখানে তাহলে কি হবে, সেল শ্রিঙ্ক করবে, যেখানে যে ছবিটা দেখো, দেখলেই তুমি বুঝতে পারবে, দেখো সেলটা কিন্তু শ্রিঙ্ক করেছে। এটা আবার আমার এটা, আচ্ছা তোমাদের দু একজন আমাকে বলেছিল যে ম্যাডাম সাদা কালো করেন, আমি আসলে একটু কালারফুল করতে আমার চোখে ভালো লাগতো, বাট তোমরা সাদা কালো করতে বলেছো, আমি আজকে সাদা কালো করছি, বাট এই কারসার হারাই ফেলতেছি একটু পর পর। এই যে দেখো, এটা কি হয়ে গেল, এই যে
কন্ট্রাক্ট করে গেল না, এই যে দেখো Volume কন্ট্রাক্ট কমে করে গেছে। গেছে কিন্তু, হ্যাঁ কমে গেছে। তাহলে আইসিএফ কারণ হলো কি এখান থেকে ফ্লুইড শিফট হয়ে ইসিএফ এ চলে আসতেছে। আবার এইদিকে যখন আলটিমেটলি ফ্লুইড শিফট করতে করতে যখন ইসিএফ এ চলে যাবে, তখন দেখো তার আবার কনসিকুয়েন্স হিসেবে আইসিএফ এর অসমোলারিটি কিন্তু বেড়ে যাবে। বেড়ে যাবে। প্রত্যেকটা কিন্তু একটা আরেকটার সাথে লিঙ্কড, তাই না? এই জিনিসটা যদি তুমি একটু বুঝে বুঝে পড়ো তাহলে দেখবে অনেক মজার, কিন্তু যদি না বুঝে পড়ো তাহলে পরে তুমি ভাইভাতে যে একদম উল্টাটা আনসার দিয়ে চলে আসবা। আচ্ছা এবার একটা হতে পারে আমাদের আচ্ছা sorry, এটা কিসের জন্য হয় হাইপারটোনিক ফ্লুইড গেইনটা আমার কিভাবে হতে পারে? আচ্ছা সমুদ্রের পানি খাইছো কেউ কখনো? সমুদ্রের লবণাক্ত পানি খেয়েছো? জি ম্যাম, খেয়েছি। আচ্ছা সমুদ্রের লবণাক্ত পানি খেলে কিন্তু তোমার এই হাইপারটোনিক ফ্লুইড গেইন হলো না? জি ম্যাম। হ্যাঁ হাইপারটোনিক ফ্লুইড গেইন হলো, কারণ ওখানে তো তুমি এমনি নরমাল পানির চেয়ে বা তোমার প্লাজমার চেয়ে ওখানে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ বেশি না? আমরা কার সাথে এটা কম্পেয়ার করবো হচ্ছে প্লাজমার সাথে। তাহলে তুমি তো হাইপারটোনিক ফ্লুইড, একটা তো পানি খেলা, পানির সাথে লবণ ছিল, লবণের পরিমাণটা অনেক বেশি, অনেক কনসেন্ট্রেটেড লবণ থাকে সি ওয়াটারে। ওই যে একটা পোয়েম আমি ছোটবেলায় পড়ছিলাম না, ওয়াটার এভরিওয়্যার সিঙ্গেল ড্রপ ড্রিঙ্ক, তাই না? ওই যে এই মেরিনার্সরা যে ইয়েতে আটকা পড়লো একটা সমুদ্রে, এটা একটা পোয়েম ছিল তাই না, একটা কবিতা ছিল। জি ম্যাম, হ্যাঁ দি রাইম অফ এনশিয়েন্ট পোয়েম। ইয়া তো ওইটাতে দেখাইছিল, মানে ওটা কিন্তু আসলে কবির ইমাজিনারি একটা থিঙ্কিং থেকে এসে, কিন্তু আগে কিন্তু এই ঘটনা ঘটতো জানো তো তোমরা, তাই না? আগে মাঝে মাঝে তো তখন তো আর এই এত খুব মানে এরকম হাইটেকের জাহাজটা ছিল না। ওরা কিরকম পালতোলা নৌকা টাইপের নিয়ে যে রবিনসন ক্রুসোর বই পড়েছো না তোমরা? কি সব পালতোলা নৌকা জি ম্যাম, নিয়ে পড়েছি। চলে যেত যে ঝড়ের কবলে পড়তো। তো পানি তো পাওয়া যেত না, এটা হচ্ছে সবচেয়ে সমস্যা। চারিদিকেই পানি, কিন্তু সেই পানি তো আর খেতে পারবে না। এই পানি যদি খায় তাহলে কি প্রবলেম হবে বলো তো? যে হাইপারটোনিক হাইপারভলিউমিয়া হয়ে যাবে। হাইপারটোনিক হাইপারভলিউমিয়া হবে। ইয়েস, হাইপারটোনিক হাইপারভলিউমিয়া হলে আলটিমেটলি দেখো কি হবে, এইভাবে ফ্লুইড শিফট হবে, ফ্লুইড শিফট হয়ে তোমার আইসিএফ শ্রিঙ্ক করবে, আইসিএফ শ্রিঙ্ক করে আলটিমেটলি সেলুলার ডেথ হবে, মেটাবলিক অ্যাক্টিভিটিস, সেলের ভিতরে যে মেটাবলিক অ্যাক্টিভিটিস কিছু হতে পারবে না। তাহলে এই এক্সেসিভ সি ওয়াটার যদি ইনটেক করে এটা, অথবা যদি দেখো এই কারণে এখান থেকে জিনিসটা শিখে যাও, সেটা হলো কারো যদি কখনো কোনো পেশেন্টের, একটু আগে আমরা পড়ে আসলাম না, হাইপোটনিক হাইপোভলিউমিয়া হয়েছে একটা পেশেন্টের, তখন তুমি ভাবলা যে তাকে কি দেব, হাইপারটনিক স্যালাইন দেব। হাইপারটনিক স্যালাইন কখন দেবা? সবসময় নরমাল স্যালাইন দেবা, ওকে? এটা মনে রাখো। হাইপারটনিক স্যালাইন, আলটিমেটলি হাইপারটনিক স্যালাইন যদি তুমি ইনফিউশন করো তখন আবার এই সিচুয়েশনটা ডেভেলপ করবে, বুঝতে পেরেছো? এই জন্য হাইপারটনিক স্যালাইন দেওয়া যাবে না, আমাদেরকে দিতে হবে নরমাল স্যালাইন। এছাড়াও দুইটা ক্লিনিক্যাল কন্ডিশনে এটা হতে পারে। এটা কোথায় চলে গেল? এটা হলো এই কুশিং সিনড্রোম, পড়েছো তোমরা? কুশিং সিনড্রোম, কম সিনড্রোম নাম শুনেছো? পড়ো নাই হয়তো, নাম শুনেছি, পড়ি। আচ্ছা কুশিং সিনড্রোম, কম সিনড্রোম সবগুলো তোমাদের ফিজিওলজি এন্ডোক্রাইনোলজিতে পড়াবে। তো আমি কুশিং সিনড্রোম, কন সিনড্রোম এটার কথা বলে রাখি যে কন সিনড্রোমে আমরা অ্যাডিসন্স ডিজিজে কি পড়লাম? অ্যাডিসন্স ডিজিজে পড়লাম যে অ্যালডোস্টেরন সিক্রেশন কমে যাবে। আচ্ছা দেখো ওখানে অ্যাডিসন্স, আমি জিনিসটা এইভাবে মনে রেখেছিলাম যে অ্যাডিসন্স ডিজিজ ওখানে অ্যাডিশন হওয়ার কথা, কিন্তু ওখানে উল্টাটা হচ্ছে, অ্যালডোস্টেরন ওখানে অ্যাডিশন হচ্ছে, অ্যালডোস্টেরন সাপ্রেস হচ্ছে, অ্যালডোস্টেরন কমে যাচ্ছে, আর কলস সিনড্রোমে উল্টাটা হচ্ছে। ওকে, তাহলে কলস সিনড্রোমে দেখো অ্যালডোস্টেরনের পরিমাণ বেড়ে গেল। এখন যদি অ্যালডোস্টেরনের পরিমাণ বেড়ে যায় তাহলে কি করবে? ও বেশি বেশি সল্ট রিটেনশন করবে না? জি ম্যাম, সল্ট রিটেনশন করবে, সল্ট রিটেনশনের পার্ট হিসেবে ওয়াটার আসবে, সেই জন্য এখানে তোমার হাইপারটনিক ফ্লুইড গেইন হবে। সোডিয়াম ক্লোরাইড কিন্তু এখানে মেইন ফোকাস, এই কাজ করবে হলো কার উপরে? সোডিয়াম ক্লোরাইডের উপরে। তো সোডিয়ামকে বেশি বেশি রিঅ্যাবজর্পশন করাই দিবে, বেশি বেশি রিঅ্যাবজর্পশন করালে তার সাথে অব্লিগেশন হিসেবে ওয়াটার আসবে, কিন্তু ওয়াটারের অসমোসিস ইন কম্প্যারিজন টু সোডিয়াম ক্লোরাইড কম হবে। তাহলে এখানে মেইন ফোকাস থাকবে হলো কার দিকে? সোডিয়ামের দিকে। তাহলে সোডিয়াম বেশি বেশি করে হবে বলেই এখানে আমরা হাইপারটনিক ফ্লুইডটা গেইন করব, বুঝতে পেরেছো? এই কর্টিসলও একই কাজ করে। কর্টিসলে দেখো যে কর্টিসল কুশিং সিনড্রোমের পেশেন্টদের পাফি ফেস হয়ে যায়, ওদের ইডিমা ডেভেলপ করে,
এই কর্টিসলের একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে সল্ট রিটেনশন করা। তো সল্ট যে জিনিস সল্ট রিটেনশন করে, সল্ট রিটেনশন করলে সে ওয়াটারও রিটেনশন করবে, তাই তো? কিন্তু এখানে সল্টের পরিমাণ বেশি রিটেনশন। বোঝা গেছে হাইপারটনিক হাইপারভলিউমিয়া? Yes, ma'am. জি ম্যাম। জি ম্যাম। এবার আসো হাইপোটনিক হাইপারভলিউমিয়া। হাইপোটনিক হাইপারভলিউমিয়া হতে পারে না? কখন হতে পারে বলো? যদি সল্টের থেকে ওয়াটার ইনটেক বেশি হয় কোনো কারণে। হ্যাঁ, সেটা তো একটা হতেই পারে। তুমি যদি নর্মাল বেশি বেশি পানি খাও তাহলে হতে পারে না? পানির ভিতরে কি আছে? শুধু প্লেন ওয়াটার, প্লেন ওয়াটার, প্লেন ওয়াটারে কি আছে? ওমা, প্লেন ওয়াটারে কি আছে এই কথাটা তোমরা বলতে পারতেছো না কেন কনফিডেন্টলি? খুবই অবাক হচ্ছে। প্লেন ওয়াটারের ভিতরে কি আছে? তোমরা কি এটা আছো না? কিছু নেই ম্যাম। কিছু নাই, এই কথাটা বলতে তোমার এত সময় লাগলো? প্লেন ওয়াটারের ভিতরে তো কিচ্ছু নাই। তাহলে আমি শুধু পিওর ওয়াটার গেইন করলাম। পিওর ওয়াটার যদি আমি শুধু গেইন করি তাহলে কি আমার হাইপোভলিউমে তো অবশ্যই হবে, কারণ আমি যে বলছি যখনই গেইনের ব্যাপার থাকবে তখনই আমার হাইপার ভলিউমিয়া হবে। তাহলে আমি গেইন করলাম কি ওয়াটার, তাহলে তো আমার হাইপার ভলিউমিয়া হবে। এখন হাইপোটনিক কেন করতেছি? হাইপোটনিক করতেছি কারণ আমি তো শুধু পিওর ওয়াটার গেইন করছি, ওটাতে তো কোনো সোডিয়াম ক্লোরাইড নাই, তাই না? সেই জন্য এখানে দেখো, নিচে এসে দেখো, তাহলে আমার এখানে সোডিয়ামের এখানে যেটা হয় সেটা হলো আসলে ডাইলুশনাল হাইপোনাইট্রেমিয়া ডেভেলপ করে। এখানে ডেভেলপমেন্ট করা হচ্ছে যেখানে কিন্তু দেখো টোটাল বডি সোডিয়ামের কোনো চেঞ্জ নাই, টোটাল বডি সোডিয়াম কনসেন্ট্রেশনের কোনো চেঞ্জ নাই, কিন্তু যেহেতু যে তুমি ওয়াটারের পরিমাণ বাড়াই দিয়েছো এই কারণে তোমার সাময়িক কি হবে, সাময়িক তোমার মনে হবে যে হাইপোনাইট্রেমিয়া হচ্ছে, কিন্তু আসলে এখানে ঠিক হাইপোনাইট্রেমিয়া হয় না। কিন্তু এই ওয়াটারের মানে বেশ বেড়ে যাওয়ার কারণে ডাইলুশনাল হাইপোনাইট্রেমিয়া করতে পারো, ডাইলুশনাল হাইপোনাইট্রেমিয়া হয়। দেখো এক্সট্রাসেলুলার ফ্লুইড ভলিউম তো বেড়ে যাবে, সাইডে এই ছবিটাতে দেখো যে এক্সট্রাসেলুলার ফ্লুইড ভলিউম তো বেড়ে গেছে, তাই না? এক্সট্রাসেলুলার ফ্লুইড ভলিউম বেড়ে গেছে কারণ আমি তো পানি খাইছি, আমি তো এক্সট্রাসেলুলার ফ্লুইড ভলিউম বেড়ে যাবে। আর ওই যে যেটা বললাম ডাইলুশনাল হাইপোনাইট্রেমিয়া হয়ে যাবে সোডিয়াম, যেহেতু আমি পানি খেয়েছি কোনো সোডিয়াম আমি এখানে গেইন করি নাই, তাহলে সাময়িক আমার কি হবে, এই যে দেখো অসমোলারিটিও কিন্তু আমার কমে গেছে। যদি কমে যায়, অসমোলারিটি কমে গেলেই আবার ওই একই ঘটনা ঘটবে, ওয়াটারের শিফটিং হবে, তাই না? ওয়াটার শিফটিং কোথা থেকে কোথায় হবে? ওয়াটার অসমোসিস কোথা থেকে কোথায় হবে? তাড়াতাড়ি বলো। ইসিএফ থেকে আইসিএফ এ। হ্যাঁ, এসএফ থেকে আইসিএফ। তোমরা এত দেরি করো কেন? তাড়াতাড়ি করে বলবা, তাহলে তাড়াতাড়ি করে শেষ করে দেবো। আচ্ছা, আরেকটা হতে পারে যে আমরা কি হাইপোটনিক গেইন অফ সোডিয়াম, ওইখানে কিন্তু আমি কোনো সোডিয়ামই গেইন করি নাই, ওখানে শুধু পিওর ওয়াটার গেইন করেছি। এখানে আমি কি করতেছি, ওই কারণে ওইখানে কোনো ইডিমা ডেভেলপ করে না, আর এইখানে ইডিমা ডেভেলপ করে। সোডিয়ামের সাথে ইডিমার একটা রিলেশনশিপ আছে, আমি এটা তোমাদেরকে পরে সোডিয়াম হোমিওস্টেসিস করানোর সময় বুঝাবো। আমি সোডিয়াম হোমিওস্টেসিসের উপরে তোমাদেরকে একটা ভিডিও বানাই দিয়ে দিব, এটা তোমরা পরে দেখে নিও। তো তখন দেখো যে এই সোডিয়ামের সাথে তোমার এই ইডিমার একটা রিলেশনশিপ আছে। এই আগেরটায় সবসময় মনে রেখো, এইখানে কখনোই ইডিমা ডেভেলপ করবে না, বিকজ এখানে আমি কোনো সোডিয়াম গেইন করে নাই। পরেরটাতে এসে দেখো এখানে আমি গেইন করেছি কম, ওয়াটার বেশি গেইন করেছে, আমার বডি বেশি বেশি ওয়াটার গেইন করলো রাদার দ্যান সোডিয়াম। এই চিত্রটার দিকে খেয়াল করো, তাহলে আমার দেখো আমি সোডিয়াম কিন্তু গেইন করেছি বাট ওয়াটার বেশি গেইন করেছি, তাহলে আমার এক্সট্রাসেলুলার ফ্লুইড ভলিউম তো বাড়বে। এই যে এক্সট্রাসেলুলার ফ্লুইড ভলিউম বাড়তেছে, সোডিয়াম তাহলে কি হয়ে যাবে, সোডিয়াম সেই তুলনায় তো আমার বাড়লো না, সেই জন্য আমার সোডিয়াম কমে গেল। এই যে সোডিয়াম আমার কমে গেছে, আমার অসমোলারিটি কমে গেছে, তাহলে একই ঘটনা ঘটবে, একটু ফ্লুইড শিফট করে এখানে চলে আসবে, তাই তো? বুঝতে পেরেছো? এইটা একটু ইম্পর্টেন্ট আছে, এখানে কয়েকটা জিনিস তোমার মনে রাখতে হবে, কয়েকটা ডিজিজ কন্ডিশন, এটা তোমাদের এমসিকিউ আসে। বাই দ্য ওয়ে, তোমাদের এসএকিউ এর কথা তোমরা বলেছিলা যে রিটেন কোশ্চেন কেমন আসে। আমি কিন্তু তোমাদের এই যে বেশিরভাগ যে স্লাইডগুলো তৈরি করি সবই কিন্তু রিটেন কোশ্চেনের উপরে বেস করে, এই সবগুলো তুমি রিটেন কোশ্চেন পাবা, প্রতিটাই রিটেন কোশ্চেন, এবং এর মধ্যে থেকে কিছু কিছু তুমি পাবা হলো এমসিকিউ। ফর এক্সাম্পল, এই যে যেমন মনে করো হাইপোটনিক ভলিউম এক্সপ্যানশন, এখানে অনেকগুলো ডিজিজের নাম আছে, তো তোমার এরকম কতগুলো ডিজিজের নাম দিয়ে দেওয়া হবে যে এই কন্ডিশনে হাইপোটনিক ভলিউম এক্সপ্যানশন হয়। আচ্ছা, তোমরা কেউ জানতে চাও না যে কেন এখানে হাইপোটনিক ভলিউম এক্সপ্যানশন হয়, নাকি তোমরা অলরেডি জানো? সিসিএফ তো কিছুই বুঝি এই সমস্ত কন্ডিশনে, যেমন কনজেস্টিভ না ম্যাম, কার্ডিয়াক জানি না। লিভার ফেলিয়ার, সিরোসিস অফ লিভার, নেফ্রোটিক। আচ্ছা,
একবারে বলে যায়, সেটা হচ্ছে সিরোসিস অফ লিভার। আমার প্লাজমা প্রোটিন কোথায় তৈরি হয়? প্লাজমা প্রোটিন কোথায় তৈরি হয়? লিভারে ম্যাম, লিভারে। লিভারে। অ্যালবুমিন হচ্ছে মেইন প্লাজমা প্রোটিন, সেটা লিভারে তৈরি হয়। সিরোসিস অফ লিভার, লিভার ফেলিওর, এই সমস্ত ঘটনায় তোমার প্লাজমা প্রোটিন কমে যাবে, কারণ লিভার আর আগের মতো করে প্লাজমা প্রোটিন তৈরি করতে পারবে না। নেফ্রোটিক সিনড্রোমে কি হয়? প্রচুর পরিমাণ তোমার প্রোটিন লস হয়ে যায়, তোমার ইউরিন দিয়ে প্রচুর প্রোটিন পাস করে, তাহলে এই নেফ্রোটিক সিনড্রোমে একই ঘটনা ঘটবে, তোমার প্রচুর প্রোটিন বের হয়ে যাবে, তাহলে তোমার প্রোটিন কমে গেল। কোয়াশিয়ার করে তোমরা জানো না? কোয়াশিয়ার করে মারাসমাস তো তোমরা করেছো। কোয়াশিয়ার করে কি হয়? ডেফিসিয়েন্সি অফ প্রোটিন ইনটেক। প্রোটিন ডেফিসিয়েন্সি না, এখানে প্রোটিন ডেফিসিয়েন্সি থাকে। প্রোটিনের ডেফিসিয়েন্সি থাকে বলে এখানে হাইপোঅ্যালবুমিনেমিয়া থাকে, তোমরা এটা পড়েছো কিন্তু ফুড নিউট্রিশনে, ভুলে গেলে চলবে না। এই প্রোটিন লুজিং অ্যান্ড এন্টারোপ্যাথি, এটাও একটা ডিজিজ। প্রোটিন লুজিং এন্টারোপ্যাথি, এটা হচ্ছে যে তোমার ইন্টেস্টাইনাল লেভেল থেকেই তোমার প্রোটিনটা তুমি লুজ করো, প্রোটিনকে তুমি ইয়ে করে নিয়ে আসতে পারো না, অ্যাবজর্পশন করে ব্লাডে নিয়ে আসতে পারো না, মানে ম্যাল অ্যাবসর্পশন। ইয়েস, ম্যাল অ্যাবজর্পশন, এক্স্যাক্টলি। আরেকটা হচ্ছে অ্যাডভান্সড স্টেজ অফ কিডনি ডিজিজ। অ্যাডভান্সড স্টেজ অফ কিডনি ডিজিজে আমার প্রচুর ডায়োরেসিস হয়। আমি সেদিন তোমাদেরকে যে ডায়োরেসিসের ক্লাসে বলেছিলাম, ওই সময় ডায়োরেসিস বেশি বেশি হয় বলে কিন্তু এই অ্যাডভান্সড স্টেজ অফ কিডনি ডিজিজ আর কনজেস্টিভ কার্ডিয়াক ফেলার, এই দুটার মেকানিজম একই রকম হবে। প্রচুর পরিমাণ তুমি মনে করো প্রথমে ফ্লুইড লস করেছো, ফ্লুইড লস করার পরে তোমার কি হয়েছে? কনজেস্টিভ কার্ডিয়াক ফেলারে যেটা হয়, মানে হার্ট ঠিক মতো পাম্প করতে পারে না। আচ্ছা, হার্টটা ঠিক মতো যদি পাম্প না করতে পারে তাহলে কার্ডিয়াক আউটপুট কমে যাবে না? এটা তো তোমরা পড়েছো, কার্ডিয়াক সাইকেল টাইকেল, এগুলো তো আমার চেয়ে তোমাদের ফ্রেশ নলেজ, তাই না? যদি কনজেস্টিভ, নাম শুনলে বোঝা যায় কনজেস্টিভ কার্ডিয়াক ফেলার, শুধু কনজেস্টিভ বাদ দাও, কার্ডিয়াক ফেলারের কথা মনে করো। কার্ডিয়াক ফেলার মানে হলো তোমার ও কাজ করতে পারতেছে না, তোমার হার্ট পাম্প করতে পারতেছে না। তো হার্ট যদি না পাম্প করতে পারে তাহলে ওর কার্ডিয়াক আউটপুট কমে যাবে। কার্ডিয়াক আউটপুট কমে যাওয়া মানে কিন্তু এই যে এইটা ডিক্রিজ করবে, ডিক্রিজ ইফেক্টিভ সার্কুলেটরি ভলিউমটা কমে যাবে। ওকে, ওই যে আমি অ্যাডভান্সড স্টেজ অফ কিডনি ডিজিজ, ওখানে বেশি বেশি ডায়ালিসিস হয়, তখন ইফেক্টিভ সার্কুলেটরি ভলিউমটা কমে যাবে। এই যে ইফেক্টিভ সার্কুলেটরি ভলিউম যখনই কমে যায় তখন কি হয়? তখন এই যে একটু খেয়াল করে মনে করো তোমরা কি কিডনির ওই যে রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম এগুলো পড়েছো? তারপরে সিম্প্যাথেটিক পড়েছো না? তাহলে ওই সব কিছু স্টিমুলেটেড হয়ে যাবে, বেশি বেশি করে অ্যালডোস্টেরন আসবে, বেশি বেশি করে তোমার হচ্ছে যে অ্যান্টি ডায়াবেটিক হরমোন আসবে। কারণ কি? এই ইফেক্টিভ সার্কুলেটরি ভলিউম নাই, কার্ডিয়াক আউটপুট কমে গেছে, তোমার হার্ট পাম্প করতে পারতেছে না, খুবই ফেবল, অল্প করে পাম্প করতেছে, অল্প অল্প। এই সার্কুলেশনের ভিতরে যে পরিমাণ ব্লাড ভলিউম থাকার কথা ছিল সেইটা নাই। এইটা না থাকলে কিন্তু কিডনির ওই যে রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম অ্যাক্টিভেটেড হয়ে যায়, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেটেড হয়ে যায়। এই সবগুলোর কিউমুলেটিভ ইফেক্টে তোমরা এটা মোজাম্মেল স্যারের বইতে দেখো, সুন্দর করে স্যার লিখে দিয়েছে, সুন্দর করে এক্সপ্লেন করা আছে। তো আমার যেহেতু একটা ক্লাসে এত কিছু শেষ করতে হবে, ওটা দরকার হলে আমি আরেকটা কোনো ছোট ভিডিও বানাই দেব। তো এই সংক্ষেপে শুধু বলে দেই যে ইফেক্টিভ সার্কুলেটরি ভলিউম কমে যায়। ইফেক্টিভ সার্কুলেটরি ভলিউম কমে যাওয়ার কারণে এই সমস্ত জিনিসগুলো অ্যাক্টিভেটেড হয়ে যায়। এরা অ্যাক্টিভেটেড হয়ে বেশি বেশি করে সল্ট এবং ওয়াটার রিটেনশন করে। এদিকে বেশি বেশি করে সল্ট এবং ওয়াটার রিটেনশন করে, কিন্তু আলটিমেটলি মনে করো এই যে ইফেক্টিভ সার্কুলেটরি ভলিউম না থাকলে কুলিং হতে থাকে, ব্লাডের কুলিং হতে থাকে। নরমালি এই যে একটা ক্যাপিলারি এন্ড থাকে, ক্যাপিলারির হচ্ছে একটা আর্টারিয়াল এন্ড থাকে, একটা ভেনাস এন্ড থাকে। ভেনাস এন্ডে যে দেখে যে প্রেসার অনেক বেশি হয়ে যায়, সমস্ত এখানে যে ফ্লুইড যেগুলো ছিল, ফ্লুইড গুলো সব বের হয়ে গিয়ে বাইরে চলে যায়, ঠিক আছে? স্ট্যাসিস হয়ে যায়, যে কনজেশন হওয়ার কারণে এই সমস্ত ফ্লুইড গুলো বাইরে বের হয়ে যায়। বাইরে যখন এখানে বের হয়ে যায়, এই জায়গাটার নাম কি? ইন্টারস্টিশিয়াল স্পেস, তাই না? তোমার ব্লাড থেকে, প্লাজমা থেকে যখনই ফ্লুইডটা ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে গেল, এই কন্ডিশন নামই হচ্ছে ইডিমা ডেভেলপ করে। এই যে ইডিমা ডেভেলপ করে সব ফ্লুইডগুলো বাইরে চলে গেল, এখন কি হবে? এটা তো একটা ভিশাস সাইকেলের মতো। আবার তোমার এখানে এই যে ইফেক্টিভ সার্কুলেটরি ভলিউম কমে যাবে, ওই জন্য কিডনি আবার ওই কাজ করতে থাকবে, এইভাবে সাইক্লিক অর্ডারে চলতেই থাকবে, আলটিমেটলি কিন্তু ভলিউম ওভারলোড হয়ে যাচ্ছে। কনজেস্টিভ মানে কি আগে থেকে ইডিমা ডেভেলপড ছিল? ওইটা হচ্ছে যে কনজেস্টিভ মানে হচ্ছে
কনজেশনটা এখানে হার্টকে মিন করা হয়েছে। কার্ডিয়াক ফেলোর কোনো কারণে কার্ডিয়াক ফেলোর হয়েছে, কার্ডিয়াক ফেলোর হলে এই যে এই পুরা সার্কুলেশন ঘুরে তোমার ভেনাস রিটার্ন হয়ে যায় না, এই ভেনাস রিটার্নের এখানে একটা কনজেশন তৈরি হয়ে যায়। ও বোঝানো গেছে? ভেনাস রিটার্ন মানে ব্যাপারটা তো এরকম যে সবকিছু ঠিকঠাক মতো হতে হবে। এখান থেকে ব্লাড ঘুরে ভেনাস এন্ড দিয়ে আসবে, তারপর অ্যাট্রিয়ামে আসবে, কি রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল থেকে তারপর এটা চলে যাবে তোমার কোথায়, পালমোনারিতে, ওখান থেকে আবার আসবে, আবার পাম্প করবে। এই পুরা জিনিসগুলোই তো স্লো হয়ে গেছে। পুরা জিনিসগুলো স্লো হয়ে গেছে মানে তুমি ট্রাফিক জ্যাম, হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেড়ে যাচ্ছে, হাইড্রোস্ট্যাটিক প্রেসার, এক্স্যাক্টলি ক্যাপিলারির এই যে ভেনাস এন্ডে হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেড়ে যাচ্ছে। এই কারণে এই সমস্ত ফ্লুইডগুলো বাইরে চলে যাবে। এই যে কনজেশন হয়ে গেছে, ট্রাফিক জ্যামের কথা চিন্তা করো, সামনে একটা জায়গায় আটকা পড়ে গেছে, পিছনে কিন্তু আস্তে আস্তে এরকম ফুল হতে থাকবে। তো ওই যে কার্ডিয়াক পাম্প যেহেতু হার্ট ফেলিওর করেছে, হার্ট ফেলিওরের ইফেক্ট হিসেবে পিছনের দিকে তোমার এইরকম হয়ে গেছে। বোঝানো গেছে প্রীতম? তুমি কি বুঝেছো কেন কনজেশনটা ডেভেলপ করলো? কনজেশন কিন্তু ডেভেলপ করলো শুধুমাত্র এই কার্ডিয়াক ফেলিওর। জি ম্যাম, বুঝেছি। ওকে, এখন টোটাল কনজেশন হয়ে গেছে। আর আরেকটা কারণেও হয় ডিক্রিজড কলয়েডাল অসমোটিক প্রেসার। খেয়াল করে দেখো, এইখানে যদি কলয়েডাল অসমোটিক প্রেসার ডিক্রিজ করে, আমরা তো জানি যে কলয়েড পার্টিকেল গুলোই কিন্তু আসলে তোমার এই ফ্লুইডটাকে ব্লাড ভাস্কুলার সিস্টেমের ভিতরে যে ফ্লুইড, এটাকে রিটেন করে রাখেই কিন্তু এই কলয়েড গুলো মানে প্লাজমা প্রোটিন গুলো। এখন কলয়েডাল অসমোটিক প্রেসার কমে গেছে, তাহলে সব ফ্লুইড শিফট হয়ে বাইরে চলে যাবে না? চলে যাবে। সেই জন্যই এই তোমাদেরকে এটা দেখাই, এই যে নেফ্রোটিক সিনড্রোম, কোয়াশিয়ারকর, প্রোটিন লুজিং এন্টেরোপ্যাথি, সিরোসিস অফ লিভার ফেলিওর, সবার মেকানিজম অফ অ্যাকশন সেম হবে, মানে এই যে কলয়েডাল অসমোটিক প্রেসার কমে গেছে। ওকে, প্রোটিন লসের কারণেই তো কমে যাচ্ছে। এক্স্যাক্টলি, প্রোটিন লসের কারণেই কিন্তু আলটিমেটলি যে সবকিছু হচ্ছে। শুধুমাত্র কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওরেই তোমার এই ইফেক্টিভ সার্কুলেটরি ভলিউমটা কমে যায়, এবং এইটার ইফেক্ট হিসেবে তোমার রেনিন এনজিওটেনসিন সিস্টেম অ্যাক্টিভেটেড হয়ে যায়। হ্যাঁ, তারপর সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেটেড হয়ে যায়। সব তখন বেশি বেশি করে ওইদিকে কিডনি থেকে বেশি বেশি করে সল্ট ওয়াটার এগুলো রিটেন করাচ্ছে, আর আলটিমেটলি যে কি হচ্ছে, কনজেশন হয়ে যাচ্ছে, কুলিং হয়ে যাচ্ছে, এখানে হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেড়ে বেড়ে বাইরে চলে যাচ্ছে। আচ্ছা, এইটা হলো তোমরা, আমি তোমাদের কাছে এইটা নিয়ে বলবো না, টাইম ডিউ মানে টাইম কনস্ট্রেন্ট। সেটা হলো যে এটার উপরেই আমি তোমাদেরকে আরেকটা ভিডিও বানাবো। আমি বলেছিলাম যে ডিভিশনে একটা ক্লাসিফিকেশন আছে এইভাবে দেয়া, তো আমি তোমাদেরকে ওই ক্লাসিফিকেশনটা তৈরি করেছি বিকজ তোমরা যেহেতু সামনে ফার্স্ট প্রব দিবা তোমাদের, এবং তোমরা সবাই বেশিরভাগ মোজাম্মেল স্যারের বই ফলো করো, হয়তো আমাদের টিচাররাও এটাই শুনতে বেশি অভ্যস্ত। তো আমি তারপরে এইটার উপরে বানাবো, কিন্তু তোমরা এটার সাথে মিলাতে পারবা। তোমরা নিজেরা একবার যে বাসায় ওইটার সাথে এটা মিলাই দেখো, আমি তো স্লাইডগুলো দিয়ে দেবো তোমাদেরকে, মিলাই দেখো। দেখো আইসোটনিক ফ্লুইড লস কি হবে, কোন ধরনের চেঞ্জ হবে বলো? আইসোটনিক ফ্লুইড লস, এখানে আইসোটনিক ফ্লুইড ডিসঅর্ডার, হাইপোটনিক, হাইপারটনিক, আমি শুধু একটা দুটোর কথা বলে চলে যাচ্ছি। বলো আইসোটনিক ফ্লুইড লস, আইসোটনিক হাইপোভলিমিয়া, আইসোটনিক হাইপোভলিমিয়া হবে, তাই না? আইসোটনিক গেইন অফ ফ্লুইড কি হবে? আইসোটনিক হাইপারভলিমিয়া, আইসোটনিক হাইপারভলিমিয়া, তাই না? হাইপারটনিক লস অফ সোডিয়াম কি হবে বলো? হাইপারটনিক হাইপোভলিমিয়া। আচ্ছা, যে কোনো লস না। মানে আগে মাথায় নিয়ে আসবা হাইপোভলিমিয়া, তাই তো? তাহলে লস হয়ে গেছে, হাইপারটনিক লস, সোডিয়াম বেশি লস হয়ে গেছে। হ্যাঁ, তাহলে হাইপোটনিক হাইপোভলিমিয়া, লস মানে হচ্ছে হাইপোভলিমিয়া, হাইপোটনিক হাইপোভলিমিয়া, ঠিক আছে? এবার চলে আসো হাইপোটনিক লস অফ সোডিয়াম, সরি এটা হচ্ছে আমার হাইপারটনিক, এবার হচ্ছে হাইপোটনিক লস অফ সোডিয়াম, তাহলে কি হবে বলতো? হাইপারটনিক হাইপোভলিমিয়া, হাইপারটনিক। আচ্ছা, একটু আগে আমরা যে এই মাত্র এটা পড়ে আসলাম, এই যে হাইপারটনিক গেইন অফ সোডিয়াম, একটু আগে পড়ে আসলাম না এটা, যে এখানে সোডিয়ামটা বেশি গেইন হবে, যে ইডিমাটা। আর হাইপারগ্লাইসেমিয়াতে কি হবে বলো তো, একটু আইডিয়া করে বলো, হাইপারগ্লাইসেমিয়াতে কি ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যাবে। হ্যাঁ, ব্লাড, কিন্তু এখানে কি হবে? এই যে হাইপার মানে তোমার ভলিউম ডিসঅর্ডারে কি হবে, কোন ধরনের কি হবে সেটা জানতে চাচ্ছি। ম্যাম ওই যে হাইপোভলিমিয়া হবে, হাইপারগ্লাইসেমিয়া, হাইপোটনিক হাইপোভলিমিয়া। এটা হাইপোভলিউমিয়া হবে, তুমি একদম এক্স্যাক্টলি কারেক্ট কথাই বলেছো। কেন হাইপোভলিউমিয়া হবে বলো তো, বলতে পারবা? ম্যাম ওই যে ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যাচ্ছে ম্যাডাম, তারপর হচ্ছে সোডিয়ামটা কম যাচ্ছে, তো ওয়াটার বের হয়ে যাবে ইসিএফ থেকে।
হাইপারগ্লাইসেমিয়া হলে মানে আমি যে কতদিন তোমাদেরকে পড়ালাম না, অসমোসিস পড়িয়েছিলাম না, এইখানে গিয়ে কোন ধরনের অসমোসিস হবে বলো? হাইপারগ্লাইসেমিয়া হলে কোন ধরনের অসমোসিস হবে? ওয়াটার সরি কোন ধরনের ডায়ালিসিস হবে? ওয়াটার ডায়ালিসিস নাকি অসমোটিক ডায়ালিসিস? ডায়ালিসিস পড়ায় নাই, হাইপারগ্লাইসেমিয়া হলে ডায়ালিসিস তো কেউ দেখতে পারতেছো না? তোমরা ওই ভিডিওটা দেখো নাই? আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস থাকলে কি হয়? এই অসমোটিক ডায়ালিসিস এটা হলো অসমোটিক ডায়ালিসিস হবে, হাইপারগ্লাইসেমিয়াতে অসমোটিক ডায়ালিসিস হবে। তাহলে বেশি বেশি করে তোমার ফ্লুইড লস হয়ে যাচ্ছে না, ডায়ালিসিস হচ্ছে। হাইপারগ্লাইসেমিয়াতে তোমার কি হবে, অনেক বেশি গ্লুকোজ আছে, রেনাল টিবিউলের যে মনে করো থ্রেশহোল্ড ক্রস করে গেছে, তারপরে একটা ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম আছে সেটা ক্রস করে গেছে, তাহলে গ্লুকোজগুলো আর ব্যাক করে নিয়ে আসতে পারতেছে না, অনেক আনরিঅবজর্ব গ্লুকোজ রয়ে গেছে রেনাল টিবিউলে, সে তার সাথে বেশি বেশি করে ওয়াটার নিয়ে চলে যাবে না, সেটাই তো অসমোটিক ডায়ালিসিস, তাই না? তাহলে অসমোটিক ডায়ালিসিস হলে কি হবে, ওয়াটার নিয়ে গেল, হাইপো হয়ে যাবে না? তাহলে এখানে প্রথমে হচ্ছে হাইপোভলিউমিয়া হবে, আর এটা তো তোমার হাইপারটনিক। হাইপারটনিক, ইয়েস, হাইপারটনিক হাইপোভলিউমিয়া।